Viewer discretion advised. The following video contains images from a professional photoshoot that may include mild artistic nudity. These visuals are intended solely for journalistic and editorial purposes in the context of the interview. Viewer discretion is advised, particularly for younger audiences. দেহ নিয়ে যখন সমাজের কাছে তুলে ধরছি এক প্রকার দেহ সাধনাই করছি আমি। এটা আমার শরীর, এটা ঢেকে রাখার বস্তু, এই যে ব্যাপারটা, এটা থেকে আমি বেরিয়ে গিয়েছি। চারিদিকে নিউড মডেলিং হচ্ছে তাই জন্য আমি করব এরকমটা না। আমাদের ভারতীয় শিল্পকে আগে ভালো করে বুঝতে হবে। আমরা রোজ নগ্ন হই প্রত্যেক দিন, তবে নিজের কাছে অথবা খুব প্রিয় মানুষের কাছে। তবে আজ আমরা এমন একজনের সাথে কথা বলবো, তিনি নগ্ন হন সমাজের কাছে শিল্পের টানে। আজ আমার সাথে রয়েছেন শর্মিষ্ঠা রয় চৌধুরী। নমস্কার। তো এই যে আমাদের যে শিল্প বা ভারতের যে শিল্প, এটা টানে যে নগ্ন হতে হয়, এই ডিসিশনটা কবে নিলেন আপনি? নগ্নতা শিল্পে প্রয়োজন, এটা আমি বহু দিন ধরেই লক্ষ্য করছিলাম। কারণ আমাদের সমাজ যেভাবে এগোচ্ছে সেখানে নগ্নতাকে সেই জায়গায় দেখা হচ্ছে না যেভাবে প্রাচীন ভারতবর্ষ দেখে এসেছে। তাই 2018 সাল থেকে আমার এই নগ্নতার মাধ্যমে শিল্পীদের সাহায্য করা, এই বিষয়টা শুরু হয়। মানে কবে চিন্তা ভাবনা করলেন যে হ্যাঁ, মানে সমাজের এই প্রফেশনটাকে বেছে, মানে কোন ছোটবেলা থেকে কি শখ ছিল যে? হ্যাঁ, ছোটবেলা থেকে শুধু মডেলিং নয়, আমি শিল্পকে ভালোবাসতাম। তো ফটোগ্রাফি করা, পেইন্টিং, মডেলিং সমস্তটাই আমার খুব ভালো লাগতো। আর মডেলিং বলতে ওই সেজেগুজে ক্যামেরার সামনে মানে টাইমার দিয়ে নিজের ছবি নিজে তোলা, এইভাবে শুরু হয়। তো 2018 থেকে মানে আমি একদম ডিসিশন নিয়েই নি যে এটাই করব। আমার এমনিতে কম্পিউটার সায়েন্স স্ট্রিম ছিল, কিন্তু সেটাকে অনেকটা সরিয়ে দিয়ে তারপর আমি পুরোপুরিভাবে এই ফিল্ডটায় চলে আসি। মানে কম্পিউটার সায়েন্স থেকে পুরোপুরি একদম ঘুরপাক, মানে 360 ডিগ্রি ঘুরে এই প্রফেশনটা, মানে বাড়িতে কিরকম মানে বাড়িতে বোঝাতে হয়েছে, অনেকদিন সময় লেগেছে, কিন্তু তারা বুঝেছেন। আমি যা শুনলাম তোমার বাবা ফুটবল স্পোর্টসম্যান, তো কিভাবে স্পোর্টস ফিল্ডটাকে আনলেন? মানে একদম হ্যাঁ, মানে এই প্রফেশনটা মেয়ে আসতেই পারে, মানে কিভাবে কনভিন্স করলেন তাদেরকে? বাড়ির লোকেরাও ছোটবেলা থেকে জানতো যে আমি শিল্পটা খুব ভালোবাসি এবং নিজের ছবি তোলা এইগুলো আমি করতে ভালোবাসি, বাবাকে দিয়ে ছবি তোলাতাম। তো বাবা প্রথম থেকে ওটাই বলতো যে যদি এটা করার একদম ইচ্ছে হয়, মানে একদম স্টিক টু ইট, মানে এটাই করব, এরকম না যে দুদিন করে আবার অন্য কিছুতে চলে গেলাম, তাহলে এটা আমি অবশ্যই করতে পারি। এই যে মানে এই যে ধরো নুড মডেলিং, তো এইটা ভারতে কিরকম ডিমান্ড, বা ভারত ছাড়া অন্য কোথাও কিভাবে ডিমান্ডটা? আসলে আমি শুধুমাত্র নিউড মডেলিং নয়, আমি ভারতবর্ষের শিল্পকে আবার বিস্তার করতে চাইছি। তো সেখানে ভারতবর্ষের আদি যে কালচার, সেইগুলো, নিউডিটি সমস্তটাই রয়েছে। তো আমাদের রিসেন্ট এই যে দুটো এক্সিবিশন হলো, দ্য শেডস অফ নিউড, তো এর মাধ্যমে নিউড মডেল হিসেবে মানুষ আমাকে চিনেছে। তো নিউডিটি বলতে এখনকার যা পরিবেশ হয়ে রয়েছে সেখানে মানে ভালগারিটিটা আমার মনে হয় কোথাও একটু বেশি চলে আসছে, আর্টিস্টিক সেন্সটা কোথাও একটু থিতিয়ে পড়ছে। তো সেই জায়গা থেকে আমাদের এই বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব ভারতবর্ষের যে শিল্পের জন্য পৃথিবীর কাছে বিখ্যাত এবং সারা পৃথিবী যার জন্য ভারতবর্ষের কাছে নতমস্তক হয়, নগ্ন নারী মূর্তি, দেবী মূর্তি, সেইটাকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছি আমরা। এবং সমাজ এটাকে ভীষণভাবে চাইছে, অ্যাপ্রিসিয়েট করছে, যার জন্য আমরা অনেক বেশি করে আরও কাজ করছি। এবং অক্টোবর নভেম্বরে আমাদের একটি এক্সিবিশন আসবে, দেবী অন ক্যানভাস। সেখানে নগ্ন রূপে দেবী থাকতে পারেন, দেবী বলতে আমাকে নিয়ে প্রত্যেক শিল্পী কাজ করছেন, আর বস্ত্র পরিধান করেও থাকতে পারেন।
কিন্তু আমাদের হিন্দু মাইথোলজি দেখলে বোঝা যায় বা সনাতন ধর্ম দেখলে সেখানে যত দেবী মূর্তি রয়েছে তা বেশিরভাগই নগ্ন বা নগ্নিকা দেবী মূর্তি। আমাদের দেবী দুর্গা, দেবী সরস্বতী প্রত্যেকেই নগ্ন। তো আমরা সেই রিফ্লেকশনটাই আবারও আনতে চাইছি। এই যে ধরুন যখন কোনো পেন্টার আপনার নগ্ন ছবি পেন্ট করছেন, তো এটা তো দীর্ঘক্ষণ সময় আপনাকে পোজ দিতে হয়। কোথাও অস্বস্তি হয় না যে এতক্ষণ ধরে কোনো রকম পোশাক না পরিয়ে অতক্ষণ ধরে পোজ দিতে কোথাও অস্বস্তি করে না? এক্ষেত্রে পোশাক পরে আছি নাকি না পরে আছি সেটা ম্যাটার করছে না, কারণ আমার কাছে সবটাই খুব স্বাভাবিক হয়ে গিয়েছে। স্বাভাবিক হবার আরেকটা কারণ হচ্ছে আমি ভারতীয় আধ্যাত্মবাদ নিয়ে মানে পর্যালোচনা করা বা জানা, এগুলোকে চেষ্টা করছি, যার জন্য এটা আমার শরীর, এটা ঢেকে রাখার বস্তু, এই যে ব্যাপারটা, এটা থেকে আমি বেরিয়ে গিয়েছি। তো এইটা নিয়ে অসুবিধা নেই। এবার দীর্ঘক্ষণ পোজ দিয়ে থাকতে তো একটা অসুবিধা হয়, এবার প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে যতটা কমানো যায় সেইটা অসুবিধা, মানে পোশাকের সাথে এর কোনো রিলেশন নেই। আপনি তো প্রচুর আপনার ছবি পেন্টাররা এঁকেছেন, ধরুন এটা কি কখনো এরকমভাবে সম্মুখীন হয়েছেন যে কোনো পেন্টার খারাপ দৃষ্টিতে যৌনতাকে বেশি প্রাধান্য দিচ্ছে ওরকম, মানে আপনি তো নিজে বুঝতে পারেন যেটা শিল্পী আপনি, তো এরকম কখনো দেখেছেন যে পেন্টারের মধ্যে একটা মানে যৌনতা, সেই খিদেটা রয়েছে? যৌনতা বিষয়টা তো প্রকৃতির দেওয়াই, এ তো খুব স্বাভাবিক বিষয় একটা। এবার কোনো পুরুষ যদি কোনো নারীকে হঠাৎ নগ্ন দেখে, তার মধ্যে একটা যৌন প্রবৃত্তি আসবেই, তো এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমি যে সমস্ত শিল্পীদের সাথে কাজ করছি তারা তো দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই জায়গাটায় আসা, তারা নোট স্টাডি করে অভ্যস্ত, তো তাদের এরকম হয় না, তাদের এরকম হওয়ার কোনো কারণ নেই। এবং তারা আমাকে একজন মানে ক্যানভাস হিসেবেই একটা দেখে, এছাড়া কিছু নয়। এই যে কেরিয়ার হিসেবে এই যে নুড স্টাডিটাকে, এই যে নুড মডেলিংটাকে কেন বেছে নিলেন আপনি? এই একটু আগেই যেটা বললাম, নিউড মডেলিং না, আমার সাবজেক্ট হচ্ছে ভারতীয় শিল্প। সেখানে নগ্নতা, বাঙালিয়ানা, মানে সমস্ত কিছুই রয়েছে, শুধুমাত্র নগ্নতা নয়। আর এই যে ধরুন অনেকে এই ক্যামেরার সামনে হোক বা শিল্পীর সামনে এই যে নগ্নতা, এই যে এইভাবে যে মানে প্রদর্শন করা, অনেকেই তো একটুখানি পিছুপা হন বা ভাবে লোকে কি বলবে, তো এইটা তারা কিভাবে কাটিয়ে উঠতে পারে, মানে সাহসিকতাটা কিভাবে দেখাতে পারে? আমি বহু মডেলের ক্ষেত্রেই দেখেছি যে তারা ক্যামেরার সামনে সরাসরি আসতে চান না, মুখ লোকাতে চান, বা বাড়ির লোকজনদের বলেন না। তো সেক্ষেত্রে বলবো যে প্রত্যেককেই ভারতীয় শিল্পের বেস যেটা, সেটাকে জানতে হবে। চারিদিকে নিউড মডেলিং হচ্ছে তাই জন্য আমি করবো এরকমটা না, আমাদের ভারতীয় শিল্পকে আগে ভালো করে বুঝতে হবে, তার সাথে আধ্যাত্মবাদকেও জানতে হবে যাতে নিজের শরীর সম্বন্ধে জানা যায়। এইটা যদি কারোর কাছে ক্লিয়ার হয়ে যায় তখন সে অত্যন্ত স্বাভাবিকভাবে এবং সম্মানের সাথেই কাজটা করতে পারবে, তার নিজের প্রতি অসম্মান থাকবে না, বরং গর্ব থাকবে যে সে একটা আদি সনাতন রীতি বা শিল্প নিয়ে কাজ করছে। কোথাও কি মনে হয় যে আজকের যুগে দাঁড়িয়ে অনেকেই যে এই প্রফেশনে আসছেন অনেকটাই হয়তো পড়াশোনাটা না করে, সেই ব্যাপারটা বেশিরভাগটাই, মানে আমি যতদিন ধরে এই ফিল্ডে রয়েছি, এখনকার যে জেনারেশনটা তারা প্রত্যেকেই ইচ্ছা হলো সেরকমভাবে একটা চলে আসা, এটার প্রতি যে অধ্যাবসায় বা এটি একটা সাধনা, সাধনার মতো করে কেউ আর নিতে পারে না। মানে আমরা যারা সঙ্গীত চর্চা করি বা যারা নৃত্যশিল্পী রয়েছেন প্রত্যেকে জানেন যে তারা একটা সাধনা করছেন, আর মডেলিং এটা তো একটা পারফর্মিং আর্ট, তো এটাও একটা সাধনা এবং এর জন্য প্রচুর অধ্যাবসায় দরকার, না হলে সেই জায়গায় পৌঁছানো যাবে না। আর আমি দেহ নিয়ে যখন মানে সমাজের কাছে তুলে ধরছি, এক প্রকার দেহ সাধনাই করছি আমি, এইটা আগে বুঝতে হবে। তো তার জন্য জ্ঞানটা সবচেয়ে বেশি দরকার, অপূর্ণ জ্ঞান ছাড়া ভুল কাজ হয়ে যাবে যেটা হবে, তার জন্য আমরা ভালগারিটি দেখতে পাই, মানে সমাজের খারাপ হয়ে যাবে, আর্ট থাকবে না, তাই জ্ঞানটা ভীষণভাবে দরকার। এই যে ধরুন এই যে মডেলিং করছেন, এর সঙ্গে সঙ্গে কি কোথাও সিনেমায় অভিনয় করার এরকম কি ইচ্ছে আছে বা পাচ্ছেন? সিনেমা বলতে আমার জীবন এবং দর্শন নিয়ে একটি
ডকুমেন্টারি ফিল্ম হচ্ছে নিউড ক্যানভাস বলে, সেটা আমাকে নিয়েই হচ্ছে। এছাড়াও আমার বিভিন্ন সিনেমাতে অভিনয় করার ইচ্ছে আছে, যদি সেটা সমাজের খুব প্রয়োজনীয় বিষয়বস্তু নিয়ে হয় অথবা গভীর শিল্প চেতনা আসতে পারে মানুষের মধ্যে, এরকম কিছু হয়। এই ধরনের শিল্প নিয়ে কাজ করার খুব ইচ্ছে আছে, মানে আমার ব্যক্তিগতভাবে। এবার এছাড়াও অন্য সিনেমা তো কাজ করার ইচ্ছা আছে, কিন্তু ফার্স্ট চয়েস সেটাই। ধরুন এই কথার পরিপ্রেক্ষিতেই বলছি, ধরুন আপনি একজন শিল্পী, তাকে শিল্পের জন্য নুড হতে হচ্ছে। তো আরেকটা জায়গায় অভিনয়ের কথা বলছি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিনেমার টানে, গল্পের টানে অনেকে হয়তো ছবিতে যদি কখনো আপনাকে অভিনয় করতে বলে, আপনি কি করবেন? আমি আগেও অনেকবার বলেছি যে কোনো কাজের উদ্দেশ্যটাকেই দেখি। কোনো ভালো কাজের উদ্দেশ্যও খারাপ হতে পারে, অথবা কোনো খারাপ কাজের উদ্দেশ্যও ভালো হয়। তাই উদ্দেশ্যটা আমি দেখব। আমি যদি দেখব কোনো গ্রাফিক ফিল্ম যদি সমাজের ভালো কাজে আসছে, তাহলে আমার করতে কোনো অসুবিধা নেই। এমনকি এরকম প্রচুর ফিল্ম হয়েওছে আগে। এখনকার যা কন্টেন্ট, সেখানে থেকে মানুষ ভালগারিটিটাই শিখবে, এবং সমাজের পক্ষেও এই পর্ন ফিল্মগুলো ভীষণ খারাপ। এগুলো দেখে প্রচণ্ড খারাপ এফেক্ট পড়ে প্রত্যেকের মনে। কিন্তু এই ফিল্মে যদি ভালো কাজে হয়, যেমন আমাদের কামসূত্র, তো সেটা তো সমাজের জন্য, সমাজের ভালোর জন্য। তো এরকম যদি কন্টেন্ট হয় তাহলে আমি অবশ্যই করব। এই যে ধরুন যেটা আপনি বললেন যে মানুষ ভালগারিটিটাকে বেশি মানুষের খারাপের দিকে নিয়ে যাচ্ছে, তো তাদেরকে মানে এই যে শিল্পকলার মাধ্যমে তাদেরকে কি বার্তা দিতে চান যে এটাও তো একটা আর্ট, আপনাকেও খোলা শরীরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বসে থাকতে হচ্ছে, পোজ দিতে হচ্ছে, তো সেক্ষেত্রে মানুষ কেন ওই জিনিসটার প্রতি আকৃষ্ট হবে না? দেখুন, মানে আমাদের এই নগ্নতা, এটা আমাদের ভারতীয় সমাজে, মানে বহু আগের কথা বলছি, তখন দৈনন্দিন জীবনেরও একটা স্বাভাবিক বিষয় ছিল। কিন্তু তারপর থেকে বিভিন্ন শাসন চলে আসায় মেয়েরা পর্দানসীন হয়ে গিয়েছে। একটা সময় গিয়েছে ছেলেরা, মানে পুরুষেরা মেয়ে সেজে অভিনয় করতো, মেয়েরা এতটাই পর্দানসীন ছিল। এবং তাদের কাছে এমন হয় কি শরীরটা একটা খারাপ জিনিস, এটা দেখানো যাবে না। এইটা থেকে বেরিয়ে আসতে হলে সমাজকে আগে ভারতের যে স্থাপত্য, মন্দির, সেইগুলোকে নিয়ে চর্চা করতে হবে। আমাদের লজ্জাগৌরী মূর্তি রয়েছে, যেটা যীশুখ্রিস্টের জন্মের প্রায় 500 বছর আগে পাওয়া যায়। সেটা মহাবলীপুরমের দিকে। প্রথমে ইংরেজরা যখন খনন কার্যের মাধ্যমে এই মূর্তিটা পায়, তখন বলে এটা অশ্লীল একটা মূর্তি, লজ্জাগৌরী মূর্তি। কিন্তু তারপরেই রিসার্চার বোলান, উনি এটা বিশ্লেষণ করে যেটা বলেন যে এই মূর্তি হচ্ছে উর্বরতা এবং শক্তির প্রতীক, এবং এই মূর্তি বহু জায়গা থেকে পাওয়া যায়। সেরকমই আমাদের ভারতের ইতিহাস জানলে এই বিষয়গুলো সম্পর্কে একদম সঠিক নলেজটা পাওয়া যাবে। কারণ আমরা মানে শিখছি সম্পূর্ণভাবে বিদেশি কালচার থেকে। ওরা মানে তারা নগ্নতাকে সেই জায়গায় দেখাতে পারছে না, পবিত্রতার জায়গায় নেই তাদের কাছে নগ্নতা, সবসময় উশৃঙ্খলতা তা দিয়ে। তাই আমাদের পুরো সমাজ যখন মন্দির থেকে মুখ ফিরিয়ে বিদেশি কালচারকে অ্যাডপ্ট করছে, তাদেরকে ফলো করছে, তার জন্য সমাজের আজ এই অবস্থা। কোনো নারীকে ভোগের বস্তু হিসাবে দেখছে, তারা সম্মানের জায়গায় দেখতে পারছে না। তাই একদম ছোটোর থেকে যদি এই শিল্পচেতনা প্রত্যেক শিশুর মধ্যে তৈরি করা যায়, তাহলে এই সমাজ থেকেও এইগুলো অনেকাংশে কমে যাবে। কারণ শিল্পই একমাত্র জিনিস যা মানুষের চেতনাকে বৃদ্ধি করতে পারে, ডেভেলপ করতে পারে, আর কোনো কিছু পারবে না। এই যে ধরুন আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে অনেককে দেখা যায় যে তারা নিজেদের এক্সপোজ করে, ভালগারিটিটাই বেশি থাকে, তারা ভাইরাল হচ্ছে, তাদের রিলস মিলিয়নের পর মিলিয়ন ভিউ হচ্ছে, কিন্তু যখন তারাও অলমোস্ট ওইভাবে এক্সপোজ করছে এবং আপনি শিল্পটাকে দেখাচ্ছেন, তো সেইভাবে আপনি ভাইরাল হতে পারছেন না, বা সেরকম কটা মানুষ হয়তো শর্মিষ্ঠাকে চিনতে পারবে, কিন্তু তার থেকে বেশি হয়তো মানুষের অ্যাট্রাকশনটা ওই যারা এক্সপোজ করে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তো সেইটাকে কিভাবে দেখছেন আপনি? আমার পপুলার হওয়ার উদ্দেশ্য কখনোই নয়, কারণ কচুরিপানা অনেক হয়, পদ্মফুল একটাই হয়। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু মানুষ মানে প্রকৃত যার দরকার, ঈশ্বরের জন্য সেই পদ্মফুলই অর্পণ করতে হয়, কচুরিপানা অর্পণ করা যায় না। তো
যারা শিল্পী, যারা প্রকৃত শিল্পকে ভালোবাসেন, আমি চাই সেই রকম মানুষজনই আসুক। তাই যারা শিল্পকে বোঝে না তাদের কাছে ভাইরাল বা পপুলার হওয়া এটা তো আমার উদ্দেশ্যই নয়। আমার উদ্দেশ্য হচ্ছে ভারতীয় শিল্প যাতে সমাজের বুকে ফিরে আসে এবং বিদেশের মাটিতেও যাতে ভারতীয় শিল্প যেরকম সম্মানের সাথে পূর্বে ছিল সেই জায়গাটা আবারও তৈরি করা। আমি একটা সম্পূর্ণ অন্য টাইপের একটা প্রশ্ন করছি। ধরুন আপনি যেহেতু মডেল, আপনাকে শিল্পের প্রয়োজনে নগ্ন হতে হচ্ছে, পেন্টার তার তুলির মাধ্যমে আপনার ছবি ফুটিয়ে তুলছে। সেরকম একটা ডাক্তার, তার কাছেও মানুষ যখন যান কোনো অসুবিধার জন্য, তাদেরও অ্যানাটমি স্টাডি করতে হচ্ছে এবং ডাক্তার তার যখন অপারেশন করছে শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করছে ছুরির মাধ্যমে, একজন পেন্টার তার তুলির মাধ্যমে। এই দুটোকে কিভাবে দেখছেন? শিল্পী নতুন কিছু সৃষ্টির জন্য করছেন, আর যিনি চিকিৎসক উনি সমাজের কল্যাণের জন্য তিনিও করছেন। তো দুক্ষেত্রে এই নিউডিটি সাবজেক্টটা থাকে। আমি এক্ষেত্রেও বলবো সমাজে এই নিউডিটি নিয়ে এত যে ট্যাবু, বিভিন্ন প্রফেশনে এটি রয়েছে, শুধুমাত্র মডেলিংয়ের ক্ষেত্রে নয়। তো সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ যদি এটাকে একটু বিচার করে দেখে, যদি গভীরে তলিয়ে দেখে, তাহলে নিজের মনের যে সংশয় সেগুলো একদম দূর হয়ে যাবে। আর ধরুন অনেক সময় দেখা যায় যে অনেকেই তো জানতে পারছেন যে আপনি নুড মডেলিং করছেন বা মডেলিং করছেন, কখনো সমাজের কাছ থেকে কটাক্ষ হতে হয়েছে? পাড়ায় কেউ কটাক্ষ করেছে বা কখনো কি করেছে কেউ? এমনিতে আমি কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি, তেমনভাবে মানে বাইরে গিয়ে মেশা অতটা হয়েও ওঠে না। তবে আমাকে একেবারেই সমাজের কটাক্ষ হতে হয়নি, আশা করি হবেও না। তার কারণ আমার যে সাবজেক্টটা সেটা কটাক্ষ করার বিষয়টাই নেই। কারণ আমি যেটা নিয়ে কাজ করছি সেটা আমাদের ভারতীয় স্থাপত্য রীতিনীতি, আলাদা কিছু নয়। সেটাকে আমি আবার রিপ্রেজেন্ট করছি। আমার মনে হয় এটা অত্যন্ত একটা ভালো কাজ এবং প্রত্যেকটা মানুষই যে কোনো ভালো কাজের পেছনে আসতে চান। তার জন্য আমাদের শোভাবাজার রাজবাড়ি, সাবর্ণ রাজপরিবার, বিভিন্ন কলেজের অধ্যাপক, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি প্রত্যেকেই আমাদের সাথে রয়েছেন। এবং আমি কখনোই শুধুমাত্র আমার ডিসিশন নিয়ে কোনো কাজ করি না। এখানকার আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের যে আর্টিস্টরা রয়েছেন প্রত্যেকে আমার দাদার মতো এবং গুরুজন। তো প্রত্যেকে ডিসিশন নিয়ে আমার কিছু ভুল হলে সেটা সংশোধন করে এইভাবেই চলি। তো এরকমভাবে কটাক্ষ কখনো হতে হয়নি এবং সবার খালি ভালোবাসা পেয়েছি, আশীর্বাদই পেয়েছি। ধরুন যারা মডেলিং করেন তো তাদের তো একটা ফিগার স্টাডি বা তাদের এরকম ফিগার হতে হবে, একটা তো প্যারামিটার থাকে। তো যারা ধরুন নুড মডেলিং করছে বা তাদের ক্ষেত্রেও কি এরকম কোনো প্যারামিটার রয়েছে? সব থেকে বেশি রয়েছে, কারণ নিউড মডেলিং সব থেকে কঠিন মডেলিং। আর যারা মানে যে শিল্পীরা নিউড স্টাডি করছেন তাদের ক্ষেত্রেও যত রকমের স্টাডি হয় তার মধ্যে সেটা সব থেকে কঠিন। এবং তাতে মডেলের ফিগারটা পারফেক্ট হওয়ার খুব দরকার হয়, কারণ সেটা স্টাডি মেটেরিয়াল, তো সেটাকে অবশ্যই পারফেক্ট হতে হবে। তার জন্য যিনি মডেল তাকে ভীষণ সচেতনতার সাথে তার ফিগার মেনটেন করতে হয়। আমাদের ফিগারের যেরকম মাপ থাকে, যে কোমর শুরু হবে, নিতম্ব এবং বক্ষ তার পরিমাপ বেশি হবে, সেগুলো মেনটেন করা খুব দরকার হয়, সেটা শিল্পের প্রয়োজনে। এই যে ধরুন এই যে অনেক সময় দেখা যায় যে মডেলের বয়স যদি বেড়ে যায় তো তার দাম কি কোথাও কমে যায়? ধরুন এখন যেরকম নুড মডেলিং আপনি করছেন বা যে চিত্র শিল্পটা করছেন, তো সেই ক্ষেত্রে যদি মডেলের বয়স বেড়ে যায় তাহলে কি তার দাম কমে যায়? প্রফেশনাল মডেলিংয়ের ক্ষেত্রে এটা ভ্যারি করে, কিন্তু কোনো মডেল যদি তার ফিগারকে ঠিকমতো ধরে রাখতে পারে, কারণ মডেলিংয়ের ক্ষেত্রে সুন্দর দেখতে হবে এগুলো কোনো ম্যাটারই নয়, তার ফিগারটা একদম প্রপার হতে হবে যাতে শিল্পীরা তাকে নিয়ে সুন্দর কাজ করতে পারেন। তাই কোনো মডেল বয়স বেড়ে গেলেও যদি তার ফিগারটাকে ঠিক রাখতে পারে সেক্ষেত্রে তার ভ্যালু যেরকম সেরকমই থাকে। এবং যে শিল্পী মানে পেন্টিং যদি করেন সেক্ষেত্রে অতটা ম্যাটার করে না, যেটা প্রফেশনাল মডেলিংয়ের ক্ষেত্রে ম্যাটার করে, মানে কমার্শিয়াল যেটা। এখন মানে মডেল বলতে গেলে তো পুরুষ নুড মডেল না মহিলা নুড মডেলের সংখ্যা বেশি, আপনার কি মনে হয়? মহিলা নিউড মডেলের সংখ্যা বেশি, কারণ আমাদের ইতিহাস খুঁজলেও
নারীর নগ্নতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এখানে। তবে নারী পুরুষ উভয়েরই প্রয়োজন আছে। নারীকে যেহেতু প্রকৃতি হিসেবে ভারতবর্ষ দেখে এসেছে শক্তির আধার হিসেবে, সেই কারণে নারীর নগ্নতা শিল্পে বারংবার উঠে এসেছে। এইটাই হচ্ছে ব্যাপার, আলাদা কিছু না। আমরা সবসময় যখন দেখি না না এটা বড়দের ছবি, কোথাও কি আমরা মানে বাচ্চাদের বা শৈশবদের মানে শিশুদেরকে একটা কথা আলাদা করে ফেলছি? না, আমাদের প্রত্যেকেরই একটা প্রবণতা থাকে যেটা আমাদের থেকে লোকানো হচ্ছে সেইটাকে বেশি করে দেখার একটা আগ্রহ থেকেই থাকে। তো ছোটবেলা থেকেই যেহেতু এই বিষয়টাকে একদম আড়াল করে দেওয়া হচ্ছে, তারা খারাপ সোর্স থেকে এগুলো জানছে, বিভিন্ন ওয়েবসাইট এবার এইসব থেকেই তারা এই নলেজটা পাচ্ছে। তাই তাদের যে প্রবৃত্তিটা হচ্ছে, আসরিক প্রবৃত্তি তৈরি হচ্ছে তাদের মধ্যে কোথাও কোথাও। তাই যদি মানে প্রাতিষ্ঠানিক দিক, বাড়ির লোকজন এখান থেকে তাদের এই কামসূত্র বা সেক্স এডুকেশন এগুলো জানানো হয়, তাহলে তাদের মধ্যে এই সচেতনতা বাড়বে এবং এর সম্বন্ধে একটা নলেজ থাকবে। তো তারা কখনো ভুল কাজ করতে পারবে না। এবং কোনো শিশু, মানে আমি এমনও অনেক আর্টিস্টের সাথে মিশেছি যাদের স্ত্রীরাও তাদেরকে সাহায্য করে শিল্পকার্যে, এবং সেই স্ত্রীরা যখন নগ্ন হয়ে রয়েছেন তারা তাদের শিশুদের সামনেই রয়েছে। তাই যে শিশু একদম ছোটোবেলা থেকে তার মাকে নগ্নভাবে দেখছে, সে সেটা অভ্যস্ত হয়ে পড়ছে, তার কাছে অদ্ভুত কিছু বিষয় নয়। তাই সেই শিশু কখনো কোনো নগ্ন মেয়েকে পেয়ে কোনো খারাপ কাজ করতে পারবে না বা তাকে ভোগ লালসার বস্তু হিসাবে দেখতে পারবে না। তাই একদম ছোটোর থেকেই এই শিক্ষাটা হওয়া ভীষণ দরকার। খুব মানে একটা বড় কথা বললেন যে মানে ছোটবেলা থেকেই সেই শিক্ষাটা দরকার, মানে না হলে তার ভোগের প্রতি আসক্তিটা বেড়ে যাবে যতটাই আমরা লুকিয়ে রাখি। একদম। আমরা তো প্রত্যেকেই সনাতন ধর্মী এবং সনাতন ধর্মের ভিত্তি হচ্ছে জ্ঞান। তো আমরা যা কিছুই করি না কেন তার জন্য আগে প্রয়োজন জ্ঞান। জ্ঞান থাকলে আমি আগের থেকেই বুঝে যাব কোনটা ঠিক এবং কোনটা ভুল, তাহলে পথ চলতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমাদের অনেকেই সাজেস্ট করে এখনকার জেনারেশনকে গীতা পড়ো। তো আমাদের প্রত্যেকের একটা ধারণা থাকে যে গীতা একটা ধর্মগ্রন্থ, বয়স হলে পড়া হবে, পুজোর হয়তো নিয়ম লেখা এরকম। কিন্তু গীতা না পড়লে জ্ঞানটাই হবে না। আমাদের বেদ জানতে হবে। বেদই হচ্ছে আসল বিজ্ঞান। আমরা যে সায়েন্স পড়ি সেটা আজকে সত্যি কালকে মিথ্যা। সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, এখন আগে বলেছে তো পরে কিছুদিন পরে সেটা চেঞ্জ। কিন্তু বেদে যেটা বলে গিয়েছে সেটা হচ্ছে একদম ধ্রুব সত্য। তাই সেটাই হচ্ছে আসল সায়েন্স। বেদ শুধুমাত্র সায়েন্স না, সায়েন্স, দর্শন, ল এমন কিছু সাবজেক্ট নিয়ে যেটা বলেনি। তাই এইগুলো নিয়ে ঘাটতে হবে, আমাদের সনাতন ধর্মকে বুঝতে হবে। তাই যে কোনো ফিল্ডেই কোনো মানুষ থাকুক না কেন, কীভাবে এগোলে ভালো হয়, কোনটা ঠিক কোনটা ভুল, এই সমস্ত কিছু তার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনি তো দীর্ঘদিন এই যে প্রফেশনে রয়েছেন, আপনার তো অনেক শিল্পী ছবি এঁকেছেন, প্রচুর ছবি এঁকেছেন। তো আপনার পছন্দের ছবি যদি আমি জিজ্ঞাসা করি দুটো, এবং কারণটা, তার সেই অভিজ্ঞতাটা যদি একটু বলেন। পছন্দের ছবি আমার পাশেই একটা রয়েছে। এই ছবিটা দেবীকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং সমাজের নৃশংসতা সেটাও একটা চোখ দিয়ে দেখানো হয়েছে। আবার চোখটা জুনিকেও রিপ্রেজেন্ট করছে। তো ভীষণ বার্তাবহ এই ছবিটা আমার গুরুরই করা। এখানে বিভিন্ন মিডিয়াম ইউজ হয়েছে, মিক্স মিডিয়ার কাজ। এটা আমার খুব পছন্দের একটা কাজ। গুরু সুরজ চক্রবর্তী, উনি এই কাজটা করেছেন। এছাড়া কাজ বলতে আমার একটা দুটো বললে অসুবিধা হবে, অনেকগুলোই পছন্দের কাজ। এখানকার যে শিল্পীরা রয়েছেন অনেকেই খুব সুন্দর সুন্দর কাজ করেছেন, তাই পছন্দের কাজ ওভাবে বলতে পারবো না। ভীষণ পছন্দের কাজ সব কিছুই। ধরুন আপনাকে দেখে যারা অনুপ্রাণিত হবে, অনেক মডেলরাই তো ভাবেন যে তারা নুড মডেলিং করবেন, তাদের উদ্দেশ্যে কী বলবেন? মানে কেউ যদি ভাবে যে হঠাৎ করে যে সে নুড মডেলিংয়ের কাজ করবেন, তো সে কি সত্যি আসা সম্ভব, বা এলেও ভারতে কতটা সুযোগ রয়েছে কেরিয়ার হিসেবে? নিউড মডেলিং করতে গেলে আগেও যেটা বললাম, প্রথমে এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আগে কি হয়ে এসেছে আমাদের ইতিহাসে সেইটা জানতে হবে, এবং একজন গুরুর সান্নিধ্যে ভীষণভাবে থাকতে হবে। মানে একজনের গাইডেন্স খুব দরকার। গাইডেন্স ছাড়া এই ফিল্ডে এগোনো সম্ভব নয়।
কারণ আমাদের কলকাতা, বম্বে এই জায়গাগুলো এমন করাপ্টেড হয়ে গিয়েছে যে অর্ধেক মানুষজনই ফেক। তারা এই ফটোগ্রাফি, পেইন্টিং এরকম কোনো ফিল্ডেরই নয়, কিন্তু তারা এসে মেয়েদেরকে প্রতারণা করছে, তাদের লোভ দেখাচ্ছে। তাই এই জায়গাগুলো থেকে নিজেকে ভীষণ মেনটেন করতে হবে, কোথায় প্রপার কাজ হচ্ছে সেইটা জানতে হবে। তার জন্য যারা এই ফিল্ডে বহুদিন ধরে রয়েছেন সেই এক্সপিরিয়েন্সড কারোর গাইডেন্সে চলতে হবে, এইটা ভীষণ দরকার। আর অধ্যাবসায়, এই তিনটে জিনিস যদি মেনটেন করা যায় তাহলে যে কেউ খুব ভালোভাবে কাজ করতে পারবে। আপনি তো এত বছর কাজ করছেন, কখনো কি কোনো শিল্পীর কাছ থেকে বা কোনো ফটোগ্রাফার যেই হোক না কেন কখনো খারাপ প্রপোজাল পেয়েছেন যখন আপনি উন্মুক্ত শরীরে বসে পোজ দিচ্ছেন বা কিছু? আমি লাকি যে আমি একদম প্রথম থেকেই আমার গুরুর গাইডেন্স পেয়ে এসেছি, তো তার জন্য ওরকম কোনো খারাপ জায়গায় আমার পড়তে হয়নি। আর এখন যেহেতু একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে, তো আগে থেকে বুঝতে পারি যে কোন জায়গাটায় কি হতে পারে, তো সেই কারণেই আমাকে এরকম কিছু সম্মুখীন হতে হয়নি। আর যাদের সাথে কাজ করছি তারা প্রত্যেকে আমাকে বোনের মতো দেখে, তো এই প্রশ্নই আসে না। আর প্রত্যেকেই ভীষণই এক্সপিরিয়েন্স, তাদের যে অভিজ্ঞতা আছে তার থেকে আমি সমৃদ্ধ হই। ভবিষ্যতে আরও কী কী কাজ করতে চান? এই মাসে আমাদের একটা এক্সিবিশন রয়েছে, শেডস অফ দ্য শাটার, নেতাজি ইনডোর স্টেডিয়ামে হবে। আর অক্টোবর নভেম্বরে আমাদের এই বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের আরেকটি বড় এক্সিবিশন, দেবী অন ক্যানভাস। এটা খুব বড় একটা এক্সিবিশন হতে চলেছে, তাই কলকাতাবাসীকে অপেক্ষা করতে বলবো খুব ভালো এবং বড় কিছু একটার জন্য। আমরা আশা করি সমাজকে খুব সুন্দর একটা কিছু দিতে পারবো। আর ভবিষ্যতে ইচ্ছে বলতে আমাদের এই কাজগুলো, মানে ভারতীয় যে স্থাপত্য বা শিল্পকলা আছে সেটাকে বিদেশে যতটা সম্ভব প্রচারের আলোয় আনা, যাতে ভারতকে রিপ্রেজেন্ট করতে পারি। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তাহলে বুঝতেই পাচ্ছেন সো কল্ড কোট আনকোট সমাজের যে কিছু অসভ্য মানুষের জন্য যে নারীদের নগ্ন হতে হয়, শর্মিষ্ঠা সেরকম নয়। তাদের থেকে কি করে বাঁচবেন, শিল্পকে কি করে মানুষের কাছে এগিয়ে নিয়ে যাবেন, সেই জিনিসই তিনি আমাদের জানালেন। রাহুল সাধুকার, TV9 বাংলা ডিজিটাল।